করোনা সংক্রমণ রোধে ৭ জেলায় ৯ দিনের লকডাউন। ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। এখনও নিয়ন্ত্রণে আসেনি সীমান্তে অবাধ যাতায়াত। করোনার ভারতীয় ধরন ডেল্টার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা। হুইপ শামসুল হক, এমপি রতন শাওন সহ ৬ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দুদকের আবেদনের পর আদালতের আদেশ। ২ বছরে ব্যাংক আমানত বেড়েছে ৩,১০,০০০ কোটি টাকারও বেশি। কম সুদ হারে বিপাকে সাধারণ মানুষ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। আজ থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে লকডাউন। এই সময়ে জরুরি পণ্য সরবরাহ ছাড়া সব গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এসব জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না কেউ। করোনা থেকে ঢাকাকে ঝুঁকিমুক্ত রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ এসব সিদ্ধান্ত জানিয়েছে। ঈদের পর থেকে সীমান্ত এলাকায় বাড়তে থাকে করোনা সংক্রমণ। শনাক্ত হয় ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট। ধীরে ধীরে ছড়াতে থাকে আশপাশের জেলায়। সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় দেয়া হয় লকডাউন। তারপরও সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এ পরিস্থিতিতে ঢাকাকে ঝুঁকিমুক্ত রাখতে আশপাশের ৭ জেলায় লকডাউন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে কোনো জেলা থেকে সরাসরি ঢাকায় ঢুকতে পারবে না কেউ। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলাসমূহের সার্বিক কার্যাবলী চলাচল ইনক্লুডিং জনসাধারণের চলাচল সহ আগামী ২২ জুন ২০২১ তারিখ সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। সচিব জানান, লকডাউনে পণ্যবাহী ও জরুরি সেবা বাদে বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। বাস্তবায়নে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি উপকরণ, এগুলো খাদ্যশস্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর সময়ের কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসমূহ এবং তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহিনী, ট্রাক, লরি নিষেধাজ্ঞার বহির্ভূত থাকবে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, যেসব জেলা উপজেলায় লকডাউন দেওয়া হয়েছে তাও চলমান থাকবে। কোনো জেলায় করোনা সংক্রমণ বাড়তে থাকলে দেওয়া হবে সেখানেও। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭ জেলায় লকডাউন দেয়ায় ঢাকার সঙ্গে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। লকডাউন থাকায় এসব অঞ্চল দিয়ে বাস চলাচল করতে না পারায় ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে এক ঘোষণা বিআইডব্লিউটিএ জানায়, এই ৭ জেলায় যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ থাকবে। পাশাপাশি পাটুরিয়া, দৌলতদিয়া ও মাওয়া শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। ফেরিতে শুধু মালবাহী গাড়ি পারাপার হতে পারবে। লকডাউনের আওতাধীন ৭ জেলায় থামবে না কোনো ট্রেন। এই ৭ জেলায় সরকারি, বেসরকারি, আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক কারখানা খোলা থাকবে। সাত জেলার ওপর বিধিনিষেধ আরোপের পর রাজধানী ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হলেও ভোরে রাজধানী গাবতলী, মহাখালী থেকে দূরের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় কিছু বাস। আর জানাতে গাবতলী থেকে যোগ দিচ্ছে সহকর্মী সুমন তানভীর। তানভীর, ঢাকার সঙ্গে তো বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে সারা দেশের, তারপরে সকালে কিছু বাস চলাচল করেছে। এখন কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের কোনো নজরদারি আছে কিনা? আমরা কিন্তু সকাল আসলে ৫টার থেকেই গাবতলীতে অবস্থান করছি। আমরা জানি যে আজকের থেকে রাজধানীকে আগামী ৯ দিনের জন্য বিচ্ছিন্ন করার জন্য কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, যেহেতু করোনার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে এবং আমরা জানি ওই ৪টি জেলার উপর দিয়ে কিন্তু সাধারণত ঢাকার গাড়িগুলো আসা যাওয়া করে। সেই জায়গা থেকে ঢাকার থেকেও সব গণপরিবহন বন্ধ থাকার কথা, কিন্তু আমরা কিন্তু সকাল ৫টায় আসার পর থেকে আমরা দেখেছি দূরপাল্লার পরিবহন, বেশ কিছু পরিবহনই আমরা যেতে দেখেছি এবং আপনারা এখনো দেখছেন
যে সকাল থেকেই কিন্তু যাত্রীরা এই গাবতলী বাস টার্মিনালে এসে ভিড় করেছে তাদের যার যার বাড়িতে যাওয়ার জন্য। আমরা তাদের সাথে কিন্তু আসলে কথা বলার চেষ্টা করেছি যে তারা যে আজকে আসলেন, আজকে রাজধানীর সাথে সব জেলার বাস চলাচল বন্ধ, দূরপাল্লার পরিবহন বন্ধ, এটা তারা জানেন কিনা। তাদের কিন্তু সবাই আমাদের যেটা বলেছেন যে তারা আসলে জানেন না, এই বিষয়টা জানেনই না যে রাজধানীর সাথে সারা দেশে বাস চলাচল বন্ধ হয়েছে। এবং তারা এটাও বলেছে যে কাউন্টার যে গাড়িগুলো কাউন্টার গাড়িগুলো কিন্তু তাদের ইনফর্ম করেনি, তাদের কোনোভাবে কোনো রকম কিছু জানায়নি যে গাড়িগুলো বন্ধ থাকবে কিংবা কালকে যাবে না। সো কাউন্টারের কাছ থেকে অনেকটা তারা কিন্তু আসলে কনফার্ম হয়ে সকালে এসেছেন এবং আমরা দেখেছি যে তাদের ভিতরে বেশ কিছু যাত্রী কিন্তু ঢাকা ছাড়তেও পেরেছেন। কিন্তু সমস্যাটা হয়ে গেছে সকাল কিছুক্ষণ আগে থেকে, আমরা যদি ঠিক এক্স্যাক্টলি বলি 15 থেকে 20 মিনিট আগে থেকে আমরা প্রশাসনের তৎপরতা দেখতে পাচ্ছি। আমরা প্রশাসনের সাথে যতটুকু কথা বলতে পেরেছি এবং আমরা নিজেরাও দেখেছি যে গাবতলীর যে ব্রিজটা আছে, ব্রিজের আগে পর্বত সিনেমা হলের ঠিক পাশ থেকে যে গাড়িগুলো আসলে যাওয়ার চেষ্টা করছে সেই বাসগুলোকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা পরবর্তীতে কাউন্টার যারা আছে, সবগুলো কাউন্টারই আসলে কিন্তু গাবতলীর সবগুলো কাউন্টারই খোলা আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের যেটা জানাচ্ছেন, মানে এখন আমাদের বলছেন যে আসলে সব তাদের মালিক পক্ষ প্লাস পরিবহন থেকে তাদের নির্দেশনা নাকি দেওয়া আছে যে পরিবহন চলবে না। কিন্তু আমরা যখন বললাম যে সকালে আমরা কিছু গাড়ি যে চলতে দেখলাম, তাহলে এই গাড়িগুলো চললো কিসের জন্য, তার কিন্তু কোনো সদুত্তর তারা দিতে পারেনি। তারা আমাদের বলছে যে তারা আসলে কোনো গাড়ি যায়নি, কিন্তু আমরা কিন্তু নিজের চোখে দেখেছি এবং যাত্রীরা গাড়িতে উঠে গিয়েছে এবং এখনো কিছু গাড়ি যাচ্ছে। কিন্তু কারণ যে গাড়িগুলোকে আপনারা দেখছেন, আমরা ঠিক টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় এই গাড়িগুলো কিন্তু জানে না যে সামনে একটা প্রতিবন্ধকতা আছে, পুলিশি ব্যারিকেড আছে। এই গাড়িগুলো কিন্তু গন্তব্যে যাওয়ার জন্যই রওনা দিয়েছে, কিন্তু সামনে থেকে এই গাড়িগুলো হয়তো পুলিশ ঘুরিয়ে দিবে এবং ঘুরিয়ে দিচ্ছে এখন থেকে 15-20 মিনিট আগে। শুধু পুলিশ না, আমরা এখানে র্যাবের উপস্থিতিও এখন দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু বলা যায় যে সকালে যে পরিস্থিতিটি ছিল গাবতলী বাস টার্মিনালের, গাবতলী থেকে যে গাড়িগুলো যাচ্ছিল আমরা দেখছিলাম, সেই পরিস্থিতি কিন্তু এখন বলা যায় যে গাড়িগুলো যাচ্ছে না। এখন বাসের জায়গায় আমরা দেখছি যে কিছু যে ট্রাক আছে কিংবা হাইস মাইক্রো, এই গাড়িগুলো কিন্তু আসলে এখান থেকে যাত্রী পারলে কিছু যাত্রী নেওয়ার চেষ্টা করছে। তো এই ছিল আসলে গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। এবার আমরা লকডাউনে গাজীপুরের পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে লকডাউনের কি পরিস্থিতি দেখছেন, জনগণ কতটা মানছেন সেগুলো? আজ সকাল 6টার কিছু আগে আমি এসেছি গাজীপুরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় এবং এখানে কিন্তু যে চিত্র আমি দেখেছি যে 6:30টার আগ পর্যন্ত এই পয়েন্ট দিয়ে বিভিন্ন দূরপাল্লার গাড়ি চলাচল করছে এবং অনেক যাত্রী কিন্তু এর মধ্যে এই পয়েন্ট দিয়ে অতিক্রম করছে তাদের নিজ নিজ গন্তব্যে। তবে কিছুক্ষণ আগে থেকে এই গাড়িগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে এবং ঢাকামুখী যে গাড়িগুলো সাধারণত এখান দিয়ে চলাচল করে বলাকা বা অন্যান্য গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু এখন আর নেই। কিন্তু মানুষের যে জটলা সেটি কিন্তু রয়ে গেছে। অনেক মানুষ এখন মহাসড়কে অবস্থান করছে, অনেকে কাজের জন্য বেরিয়েছেন, অফিসে গামী লোকজন এখানে রয়েছে, তারা ভিড় করছেন এবং এই যে জনস্রোত, তাদের মধ্যে কিন্তু যে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব এইগুলো কিন্তু কোনোটাই আমি দেখছি না এবং অনেকেই মাস্কও ব্যবহার করছেন না এই পথচারী অনেকে। তবে গাড়ির বিষয়টি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় এখন মানুষ কিন্তু যে হালকা যানবাহন, ইজি বাইক, অটো রিক্সা এগুলোতে করে কিন্তু ভেঙে ভেঙে তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর আপনাকে জানিয়ে রাখি, গাজীপুর শিল্প দূষিত এলাকা এবং এখানে কিন্তু অনেকগুলো পোশাক কারখানা রয়েছে। সেই পোশাক কারখানার শ্রমিকরাও কিন্তু বেরিয়েছেন এবং তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন। আর যেহেতু এখন ভোর, সে কারণে দোকানপাট বন্ধ রয়েছে। আর সার্বিকভাবে লকডাউন বাস্তবায়নের বিষয়টি নিয়ে আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি ডিসি রয়েছেন জাকির হাসান, তার সঙ্গে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তিনি যেটা জানিয়েছেন যে লকডাউন বাস্তবায়নের জন্য তারা কিছু কর্মকাণ্ড বা কর্মসূচি নিয়েছেন। এগুলোর মধ্যে আজকে তারা জনগণকে সচেতন করার জন্য, ঘরে থাকার জন্য মাইকিং এর ব্যবস্থা করছেন এবং যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ করার জন্য ইতিমধ্যে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে 8টি তারা চেকপোস্ট বসিয়েছেন বলে তিনি দাবি করছেন এবং তাদের যে টহল পুলিশ রয়েছে, মোবাইল টহল, সেটি জোরদার করা হয়েছে এবং বিভিন্ন মার্কেট বা পাবলিক প্লেসে গিয়ে তারা
তাদের কাজ শুরু করছেন বলে তিনি জানিয়েছেন। আর জেলা প্রশাসকের সাথে আমার গতকাল কথা হয়েছিল, তিনি যেটা জানিয়েছেন যে জনপ্রশাসন মন্ত্রক থেকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে যে জনসাধারণ চলাচল সহ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরি সেবা ব্যতীত। সেই বাস্তবায়নের জন্য তারা মাঠ পর্যায়ে প্রশাসনের তদারকি জোরদার করেছেন বলে তিনি জানিয়েছেন। আর আমি যদি করোনার পরিস্থিতি একটু বলতে চাই যে গাজীপুরে এখন গত 24 ঘন্টায় 43 জন করোনা রোগী সংক্রমিত হয়েছে। 313 জন যে নমুনা ছিল, সেই 313 জনের নমুনা পরীক্ষা করে কিন্তু 43 জন রোগী পাওয়া গেছে। এবং এই যে করোনা ভাইরাস ইতিমধ্যে কিন্তু গাজীপুরে 227 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আর সাধারণ মানুষ লকডাউনের বিষয় নিয়ে যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা বলছেন যে যেহেতু সামনে কুরবানির ঈদ এবং সীমান্তবর্তী এলাকা থেকে অনেক পশু আসবে এবং হাটগুলোতে থাকবে, সেক্ষেত্রে তারা যে সংক্রমণ বাড়ার আশঙ্কা সেটি তারা করছেন এবং সরকারকে এই জন্য ত্বরিতভাবে যে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে এই জন্য সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন। কারণ হচ্ছে যে এই যে ভারতের ধরন সেটি যদি ব্যাপক হারে গাজীপুর ছড়িয়ে পড়ে এবং এটি এখানে যে বিপুল জনগোষ্ঠী রয়েছে সেখানে এটি হার যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আসলে রোধ করাটা এখানকার স্বাস্থ্য সেবা বা সরকার যে সংস্থাগুলো রয়েছে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। সেই কারণে সরকারের এই সিদ্ধান্ত। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। করোনার ভারতীয় ডেল্টা ধরন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও নিয়ন্ত্রণে আসেনি সীমান্তে অবাধ যাতায়াত। শেরপুর সীমান্ত দিয়ে এখনও প্রতিনিয়ত চোরাই পথে আসছে ভারতীয় গরু। এর ফলে সীমান্তবর্তী এই জেলায় করোনার ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ভারতে অবাধ যাতায়াতের কারণে কুড়িগ্রামেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা ভারতের সীমান্ত ঘেঁষা। এসব উপজেলায় শতাধিক ব্যক্তি নানা ধরনের চোরাকারবারির সাথে যুক্ত। কোরবানির ঈদকে সামনে রেখে তাই প্রতিনিয়ত বাড়ছে গরু চোরাচালান সহ অবৈধ চলাচল, বাড়ছে করোনার ঝুঁকিও। অবৈধ পণ্য কিনতে বিজিবির চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে কাঁটাতার ডেঙিয়ে ভারতে পাড়ি দেন চোরাকারবারিরা। করোনায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ভারতীয় গরু নিয়ে ফেরেন দেশে। দুদেশের মধ্যে এমন অবাধ যাতায়াতে করোনার ভারতীয় ডেল্টা ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়ার শঙ্কায় পুরো জেলা। হাতি গেট গুটি ভাঙছে, কাঁটাতারও ভাঙছে, কিভাবে দেয় কিভাবে আনে এরাই জানে। কিন্তু চুরি চারি যাই নাই তো কখনকার যায়, আমরা তো সরল মানুষ, আমাদের কাজে আমরা তাই। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিজেপি, তবে অবৈধ যাতায়াতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। বর্ডারিংয়ে কোনো অবৈধ কাজ, যে কাজটা পুলিশের দায়িত্বে বর্তায় এমন কোনো কাজ যদি আমাদের নলেজে আসে, অবশ্যই আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। এটা আমাদের মনিটরিং চলছে, আগেও চলেছে, বর্তমানে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। যদি আমরা কোনোভাবে তথ্য পাই কোথাও যে এই ধরনের গরু চোরাচালানের বিষয়টি রয়েছে, তাহলে আমরা এটা অবশ্যই কঠোর পদক্ষেপ নিব। অবাধ চলাফেরার কারণে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামেও বাড়ছে করোনা সংক্রমণ। এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে শনাক্তের হার 40% উপরে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 মাস 7 দিন করোনা সংক্রমণ 4000 ছাড়ালো। একদিনে করোনা শনাক্ত হয়েছে 4636 জন। সেই সাথে বেড়েছে করোনা সংক্রমণের হার। পরীক্ষা বিবেচনায় শনাক্ত 19.27%। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে আরও 78 জনের। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 528 ল্যাবে 24,057 নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্তের হার 19.27%। আগের দিন এই হার ছিল 16.38%। এ পর্যন্ত করোনা শনাক্ত হল 8,56,304 জনের। বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত 78 জনের মধ্যে ঢাকা বিভাগে 23, চট্টগ্রাম বিভাগে 11, রাজশাহী বিভাগের 15 ও খুলনা বিভাগের 14 জন। গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 60 বছরের ঊর্ধ্বে 39 ও 51 থেকে 60 বছর বয়সী 23 জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি দাঁড়ালো 13,626 জনে। জনগণের জন্য সবচেয়ে সুরক্ষা কবচ হচ্ছে মাস পিপলকে ভ্যাকসিনেট করা। সেটি করবার জন্য আউট অফ বক্স চিন্তা ভাবনা করে সরকার নিশ্চয়ই চেষ্টা করছে। আরো বেশি ডেসপারেট হয়ে যাওয়া উচিত যে ভ্যাকসিনটা কি করে জনমানুষকে সবাইকে দেয়া যায়। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবার জন্য টিকা নিশ্চিত করাই সংক্রমণ কমানোর পথ বলে মনে করেন
বিশেষজ্ঞরা। লোকজনকে জড়ো হবার জন্য, মিছিল মিটিং করবার জন্য, নির্বাচন করবার জন্য আবার একই সময় যদি আমি দ্বৈত ভূমিকা পালন করি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাহলে দুটো কিন্তু একসঙ্গে যাবে না। তখন জনগণের কাছে আপনি অ্যাবসলিউটলি রাইট বলেছেন যে ইনফরমেশনটা কিন্তু আপনার ডাবল ইনফরমেশন, দুই ধরনের ইনফরমেশন গেল। এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২,৮২৭ জন। মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৭,৮৫,৪৮২ জনে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলাকালে হুইপ শামসুল হক, সুনামগঞ্জের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ভোলার এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় এই নিষেধাজ্ঞা দেয় আদালত। দুদকের আবেদনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা পাওয়া বাকি ৩ জন হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হাই এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ। লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন। পেয়েছেন ১,২২,৫৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শেখ ফয়জুল্লাহ শিপন পেয়েছেন ১,৮৩৬ ভোট। সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সবগুলো কেন্দ্র থেকে পাওয়া ফলে নুর উদ্দিন চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার। এর আগে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে কেন্দ্রে আসেন ভোটাররা। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। তবে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের কথা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি। এই আসনে ভোট হয়েছে ইভিএমে। জনগণ যেভাবে ব্যাপক হারে ভোট দিয়ে আমাকে সম্মানিত করেছে, আমার নেত্রীকে সম্মানিত করেছে, নৌকাকে বিজয়ী করেছে, আমি আগামী দিনে এলাকার উন্নয়নে কাজ করে জনগণের এই ভালোবাসার প্রতিদান দেব। আমি মনে করি আমি আজকের এই নির্বাচনে বিজয়ের জন্য জনগণকে আমি অভিনন্দন জানাই। করোনা পরিস্থিতির মধ্যে প্রথম ধাপে ১৩ জেলায় ২০৪ ইউনিয়নে হয়ে গেল নির্বাচন। বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ ভোট হলেও সহিংসতার ঘটনা ঘটেছে বেশ কয়েকটি জায়গায়। এর মধ্যে বরিশালের একই ইউনিয়নে ২ ও ভোলায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় আহত হয়েছেন শতাধিক। ভোটগ্রহণ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নে সদস্য প্রার্থী ইউসুফ শিকদার ও ইয়াসিন মাঝির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিলেও পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে সেখান থেকে গুলিবিদ্ধ জেলে মনিরকে হাসপাতালে নেয়ার পর মারা যান। গুলিবিদ্ধ হন আরও ২ জন। স্থানীয়রা জানান সংঘর্ষে শিশুসহ আহত হয়েছে ৩০ জন। আরে আমার ছেলে আমি ভোট দিতে গেছে পরে জেরে বাজে তরে আমি গুলি করছে, দরাদরি করে হুডা চড়ে দিছে, লই আইছে, আমি মিছে মিছে দূরাইছি। কেন পিড়াপিড়ি চলতে আছে, পিড়াপিড়ি চলার পরে ওরা নিরাপত্তার জন্য ফুটবলের লোক উপরের দিকে গেছে, উপরের দিকে গেছে আরই সেখান থেকে তারা ভিতরে তো তালা মারা, তারা তো যাইতে পারে না যাইতে পারে তাদেরকে গুলি করছে। বরিশালের গৌরনদীর খানজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে সদস্য প্রার্থী মন্টু হাওলাদার ও ফিরোজ মের্দার সমর্থকদের মধ্যে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে বোমা বিস্ফোরণে আহত হন অন্তত ৬ জন। পরে হাসপাতালে মারা যান মৌজে আলী নামে একজন। সন্ধ্যায় ফল ঘোষণার পর একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য গিয়াসউদ্দিনের বিজয় মিছিলে ককটেল হামলা হয়। এতে মাথায় আঘাত পেয়ে আবু বক্কর নামে একজন নিহত হন, আহত হয় আরও একজন। শোনা গেছে জাল ভোট নিয়ে একটা দ্বন্দ্ব এবং তাদের ভিতরে খানজাপুর ইউনিয়নের কমলাপুর প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সেন্টারের ওইদিকে, তো সেখানে বোম বিস্ফোরিত হয়েছে। আমাদের পুলিশ ওখানে গুলি করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। গাজীপুরের কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের বড়গাঁও কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার ঘটনায় ২ সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহত হন অন্তত ৫ জন। এদিকে জাল ভোট কেন্দ্র দখল নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ বাজারে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। ভাঙচুর করা হয় ৫টি গাড়ি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০২৩ সালে জাতীয় নির্বাচন সামনে রেখে এখনই দল গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ। তৃণমূলের সব দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে জেলা নেতাদের নিয়ে দফায় দফায় বসছেন কেন্দ্রীয় নেতারা।
তৃণমূল পুনর্গঠনে আগামী মার্চের মধ্যে সব সম্মেলন করতে চায় আওয়ামী লীগ। রাজনৈতিক দলে নেতৃত্বের দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু গত 12 বছর দল টানা ক্ষমতায় থাকায় দ্বন্দ্ব প্রকট হয়েছে, যার সহিংস প্রকাশ ঘটেছে নানা সময়ে। জেলা পর্যায়ের দ্বন্দ্বের রাশ টেনে ধরতে চাইছে কেন্দ্র। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে ধানমন্ডির কার্যালয়ে বিবদমান জেলার নেতাদের সাথে বসছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম মেম্বাররা। ইতিমধ্যে পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশ কয়েকটি জেলার নেতাদের সাথে বৈঠকে সতর্ক করা হচ্ছে অনেককে। 90% জায়গায় কিঞ্চিত হলেও সমস্যা আছে। শতভাগ দ্বন্দ্ব কোথাও বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা যেটা পারবো সেটি হচ্ছে একসঙ্গে এক টেবিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে একসঙ্গে কাজ করা পরিবেশটা সৃষ্টি করতে পারবো। দ্বন্দ্ব প্রতিযোগিতা এটা আমরা বড় কোনো ফ্যাক্টর মনে করি না। আমরা মনে করি দলকে গতিশীল করার জন্য দ্বন্দ্ব প্রতিযোগিতা এটা খারাপ দিক না। সাংগঠনিক ব্যাপারে কয়েকটা জেলার কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক সাহেবকে নির্দেশনা দিয়েছেন যাতে এইগুলি আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করা হয়। কেন্দ্রের লক্ষ্য আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সব জেলার দ্বন্দ্ব নিরসনে কার্যকর বৈঠক করে মার্চের মধ্যে তৃণমূলের সম্মেলন নিশ্চিত করা। আর এর মধ্য দিয়ে 2023-এর জাতীয় নির্বাচনের আগে সারা দেশে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চায় কেন্দ্র। কারণ সামনে জাতীয় নির্বাচনটাকে আমাদের ফেস করতে হবে। সুসংগঠন যদি না থাকে তাহলে সুশাসন অব্যাহত থাকবে না, আর সুশাসন অব্যাহত না থাকলে উন্নয়ন দিয়ে শুধুমাত্র নির্বাচন বৈতরণী পার হওয়া সম্ভব নয়। আমরা জেলার সম্মেলন সম্পন্ন করব খুব শীঘ্রই। কিছু জেলার যে জেলাগুলির সম্মেলন হয় নাই, এই জেলাগুলির আমরা পূর্ণাঙ্গ কমিটি করব। করোনার এই পরিস্থিতি দেখে আমরা বিভিন্ন জেলার সফর শুরু করব। কঠোর স্বাস্থ্যবিধি মেনে তৃণমূল সম্মেলন করতে চায় কেন্দ্র। সেক্ষেত্রে কাউন্সিলের অধিবেশন ও ডেলিগেটদের সংখ্যা কমানো, বয়স্ক নেতাদের অংশগ্রহণ নিরুৎসাহিত করা সহ নানা ব্যবস্থা নেয়ার চিন্তা করছে আওয়ামী লীগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মানব পাচার চক্রের বাংলাদেশের সমন্বয়ক নদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নড়াইল ও যশোর সীমান্তে পুলিশের অভিযানে ধরা পড়েছে আরও 6 সদস্য। সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মানব পাচারের অভিযোগে দেশে 20 জনকে গ্রেপ্তার করা হলো। তাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মানব পাচার আইনে মামলা হয়। এর আগে মানব পাচারের অভিযোগে ভারতে ধরা পড়ে 11 বাংলাদেশি সহ 12 জন। পুলিশ জানায় নদী হিন্দি, আরবি সহ 4টি ভাষায় কথা বলতে পারেন। বিভিন্ন বয়সী মেয়েদের প্রলোভন দেখে ফাঁদে ফেলে পাচার করে আসছিলেন নদী। নারী পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজছেন গোয়েন্দারা। দেশের ব্যাংকগুলোতে উপচে পড়ছে আমানতের টাকা। হালনাগাদ তথ্যানুযায়ী 2 বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে 3,10,000 কোটি টাকারও বেশি। বিশ্লেষকরা বলছেন, করোনাকালে গ্রাহকদের সঞ্চয় প্রবণতায় বাড়ছে আমানত, তবে আমানতের সুদ হার একেবারে কমিয়ে আনায় বিপাকে সাধারণ মানুষ। বর্তমানে দেশের ব্যাংকগুলো আমানতের উপর সর্বোচ্চ 6% সুদ দিচ্ছে। সুদহার কমিয়ে আনা হলে আমানত পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কা থাকলেও পরিস্থিতি পুরোপুরি বিপরীত। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী 2019 সালে এপ্রিলে এই ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ছিল 11,26,000 কোটি টাকা। 2 বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে 14,36,000 কোটি টাকা। অর্থাৎ 2 বছরে আমানত বেড়েছে 27.5 ভাগ। তবে কেন্দ্রীয় ব্যাংক প্রতি 100 টাকায় 87 থেকে 92 টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ক্ষমতা ব্যাংকগুলোকে দিয়ে রাখলেও চলতি বছরের এপ্রিলে ঋণ আমানত অনুপাত মাত্র 72.48 ভাগ। এডিআর রেশিওটা এই জায়গায় থাকাটা অ্যাকচুয়ালি একটু সবার জন্যেই দুশ্চিন্তার জায়গা। এটার আইডিয়াল হচ্ছে যে 80, 82 মানে 75-এর উপরে। যেহেতু মার্কেট লিকুইড অনেক বেশি, ইনভেস্টমেন্ট অপরচুনিটি কম, এডিআর রেশিওটা এভারেজে এরকম চলে আসছে। অর্থনীতিবিদরা বলছেন, গ্রাহকদের সঞ্চয় প্রবণতায় আমানত বাড়ছে, কিন্তু বিনিয়োগ না বাড়ানোতে ব্যাংকগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্যাংকগুলো কিন্তু আমাদের সুদের হার 3-4 নামিয়ে নিয়ে আসছে, এবং কিন্তু দেখা যাচ্ছে আবার সঞ্চয়কারীদের টাকা পয়সা রাখার একটা প্রবণতা। ব্যাংকাররা সুযোগ নিচ্ছে, এটা মোটেও ঠিক হচ্ছে না, মূল্যস্ফীতির নিচে নেমে যাচ্ছে। এটাতে আসলে সাধারণ মানুষের বঞ্চনার শিকার হচ্ছে।
এ অবস্থায় প্রস্তাবিত বাজেটে উল্লেখিত প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন ও বেসরকারি খাতে গতি বাড়াতে ব্যাংকের আমানতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন উপেক্ষিত রেখে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রস্তাব আনায় হতাশ বাংলাদেশ। পররাষ্ট্র সচিব জানান, ভোটদানে বিরত থাকাটা বাংলাদেশের কৌশলেরই অংশ। আর বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশের রাজনৈতিক স্বার্থ হাসিলেই এই প্রস্তাব। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক কূটনীতিক। বিশেষ করে রোহিঙ্গার যেই জাস্টিসের বিষয়টা, সেটা যে বড় আকারে কিছু করেছে তারা, সেটা এখন পর্যন্ত অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি না। সাবেক কূটনীতিকরা বলছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে মিয়ানমারের সংবিধান পুনর্বহালের প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে, কিন্তু মিয়ানমার বিষয়ে যে কোনো প্রস্তাবই অসম্পূর্ণ যদি তাতে রোহিঙ্গা সংকটের মূল কারণ না থাকে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অযত্ন অবহেলায় অচল হয়ে পড়ে আছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগ নির্ণয়ের প্রায় অর্ধেক যন্ত্রপাতি। আমলাতান্ত্রিক জটিলতায় নষ্ট হচ্ছে প্রায় 100 কোটি টাকা মূল্যের যন্ত্র। বছরের পর বছর ধরে কেন এসব যন্ত্র অচল পড়ে আছে তার কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছেও। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জন্য কোটি টাকা মূল্যে সিআর মেশিনটি কেনা হয় 2015 সালে। এটি স্থাপন করার জন্য স্থান নির্ধারণ সহ আনুষঙ্গিক কাজে নষ্ট হয়েছে 6 বছর। এর মধ্যে শেষ হয়ে গেছে মেশিনটির মেয়াদকালও। একইভাবে পানি পড়ায় 2 বছর ধরে বিকল হয়ে পড়ে আছে সিটি স্ক্যান মেশিন। এমআরআই মেশিনটি চালু হলেও 6 মাসের মাথায় অচল হয়ে পড়ে, যা সারানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন ছোট বড় 242টি যন্ত্র অচল হয়ে পড়ে আছে এই হাসপাতালে। প্রথমত সিটি স্ক্যান মেশিন গত 2 বছর যাবত নষ্ট। আল্ট্রাসোনোগ্রাম মেশিন মাঝে মাঝে চালু হয়, মাঝে মাঝে বন্ধ থাকে। আপনার এমআরআই মেশিন, যেটা সবচেয়ে কস্টলি, সেটা চালু হওয়ার পর তারপর আলোর মুখ দেখে নাই। এখন এমআরআই আমরা করতে বাইরে যাওয়া লাগে এবং এক এক রোগীর 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়ে যায়। ভুক্তভোগীরা বলছেন, হাসপাতালে রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হয়। এতে একদিকে যেমন ভোগান্তি বাড়ে, তেমনি বাড়ে খরচ। সব বাইরা, ভিতরে কোনো পরীক্ষা নাই, সব বাইরা। এই মেন্ডোটা রকলি নিয়ে তারপর এক্সরে করছি 400 টাকা লাগছে। স্থানীয়ভাবে মেশিনগুলো মেরামতের অনুমতি নেই, তাই যে কোনো যন্ত্র মেরামতে লেগে যায় দীর্ঘ সময়। যখন মেশিনটা সর্বপ্রথম নষ্ট হয় তখন সাময়িক কিছু সমস্যা থাকে, অল্প কিছু সমস্যা থাকে, কিন্তু দেখা যায় এই যে দেরি হয় বা এই যে বিলম্ব হয়, এই বিলম্ব হওয়ার কারণে দেখা যায় অন্য পার্শ্বেও সমস্যা হয়ে যায় মেশিনে। এবছরের জানুয়ারিতে দায়িত্ব নিয়ে অচল যন্ত্রের তালিকা ধরে মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানান বর্তমান পরিচালক। চিঠি ইতিপূর্বে আগে দিয়েছে, আমরাও আবার দিছি। আমরা দিয়ে আমরা সরাসরি আবার যোগাযোগও করেছি। যোগাযোগ মানে আমি টেলিফোনে বারবার মানে তাদেরকে জানানো হয়েছে। দীর্ঘদিন মেশিনটি বন্ধ থাকার কারণে কিছু পার্টসের সমস্যা হয়েছে। সেই পার্টসগুলো কালকে চিফ ইঞ্জিনিয়ার আসছিলেন নিমু থেকে, উনি এগুলো পার্টস দিয়ে যত শীঘ্র সময় পাঠিয়ে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী হাসপাতালে অচল হয়ে পড়ে থাকা যন্ত্রের মধ্যে রয়েছে একটি আর্ম, একটি সিরাম, 2টি স্ক্যান, একটি এমআরআই, একটি অটোক্লেভ, 3টি ক্যান্সার নির্ণয়ক ও 12টি ডেন্টাল ইউনিট সহ 242টি যন্ত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ভ্যাকসিনের ভয়াবহ স্বল্পতার কারণে বেশিরভাগ দরিদ্র দেশেই টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক দেশই এই কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। WHO জানিয়েছে, কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই পর্যন্ত 131টি দেশে মাত্র 9 কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় কিছুই না। টিকা স্বল্পতার কারণে আফ্রিকার অনেক দেশেই দেখা দিয়েছে করোনার তৃতীয় ঢেউ। বাড়তি টিকা মজুত করে না রাখার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আফ্রিকা মহাদেশের মাত্র 2% মানুষ টিকার আওতায় এসেছে বলেও জানান তিনি। এর মধ্যে টিকা শেষ হয়ে গেছে উগান্ডা, জিম্বাবুয়ে এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। করোনা মহামারীতে বিপর্যস্ত পুরো ভারত। গত 2 মাসের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে, কিন্তু ভুল ধারণা আর গুজবের কারণে এখনও টিকা নিতে অনাগ্রহ আছে মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের শঙ্কা, দ্রুত টিকা দেওয়া সম্পন্ন না করলে করোনা সংক্রমণ কমিয়ে আনা কঠিন হবে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম জামসতি। এই গ্রামের বেশিরভাগ মানুষের ধারণা শুধু শহরগুলোতেই সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাসের গ্রামে কোনো অস্তিত্ব নেই, এমন অন্ধ ধারণাই এই গ্রামের মানুষের। এজন্য করোনার টিকা নিতেও আগ্রহ নেই তাদের। জামসতি গ্রামের স্বাস্থ্যকর্মীরা টিকা দিতে গেলে বাড়িতে তালা দিয়ে সন্তানদের নিয়ে পাশের জঙ্গলে পালিয়ে যান
এমনই একজন মঞ্জুকল। এপ্রিল ও মে মাসে করোনা ভাইরাসের ভয়াবহতা দেখেছে ভারত। এই 2 মাসে দেশটিতে মারা গেছে 1,80,000-এর বেশি মানুষ। যদিও সংক্রমণ এখন কমে আসছে, তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী হবে যেহেতু বেশিরভাগ মানুষ এখনও টিকা নিতে নারাজ। এখন পর্যন্ত ভারতে 5%-এরও কম মানুষ সম্পূর্ণ টিকা গ্রহণ করেছে। এ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে টিকা নিতে মানুষের এই সংকোচ করোনা মোকাবিলায় ভারতের ভঙ্গুর সাফল্যকে আরও ঝুঁকিতে ফেলবে। তারা টিকা নিতে একদমই প্রস্তুত না। তাদের বিশ্বাস করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই। তারা আমাদের ঘরের সামনে দাঁড়াতেই দিচ্ছে না। আমরা পরীক্ষা করতে বা কথা বলতে গেলে অনেকে আমাদের মারার হুমকি দেয়। মাঝে মাঝে তারা আমাদের দিকে ইট বা পাথরও ছোড়ে। আমরা কোনো মতে বেঁচে গেলেও আমাদের গাড়িগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়। টিকার কারণে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এমন গুজবের কারণেও ভয়ে অনেক নারী টিকা নিচ্ছেন না। বেশিরভাগ রাজ্যে নারীদের তুলনায় পুরুষরা বেশি টিকা নিচ্ছেন। এ ধরনের গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব থেকে সাধারণ মানুষকে বের করে আনা বেশ কষ্টসাধ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের শত চেষ্টার পরও ভুল ধারণার কারণে অনেকে টিকা নিতে চাচ্ছে না। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা তাদের সাথে আলোচনাও করেছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ভাইরোলজিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভারতের গ্রামাঞ্চলের মানুষকে অতি দ্রুত টিকা নিয়ে সংশয়, ভয় এবং ভুল ধারণা থেকে দূর করে তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ দেশটির জনসংখ্যার একটা বড় অংশই থাকে গ্রামে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে 24 ঘন্টায় 80 লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছে। দেশটি সরকারের নতুন টিকাদান কর্মসূচির অধীনে প্রথম দিনে একদিনে এত লোক টিকা গ্রহণ করেছে। একদিনে একসাথে এত মানুষকে টিকা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভারতে শুরু হয়েছে 18 বছরের বেশি বয়সীদের বিনামূল্যে টিকাদান। রাজ্য সরকারের কাছ থেকে টিকাদান কর্মসূচি নিজ হাতে তুলে টিকা কেন্দ্রগুলো। জুন মাসের শুরুতে নরেন্দ্র মোদী ঘোষণা দেন ভারতে উৎপাদিত বিভিন্ন প্রতিষ্ঠানের 75% সরাসরি কিনে নেওয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বাকি 25% টিকা বেসরকারি হাসপাতালগুলো অর্থের বিনিময়ে কিনতে পারবে। এর আগে এপ্রিলে দেশটিতে একদিনে সর্বোচ্চ টিকা দেওয়া হয় 42 লাখের বেশি মানুষকে। আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। সোমবার পার্লামেন্টে 349 এমপির মধ্যে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন 181 জন। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন 51 এমপি। দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়ছেন। সোশ্যাল ডেমোক্র্যাট নেতা লোফভেন পদত্যাগ বা আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় পাবেন। দেশটিতে ভাড়া নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের জেরে জোট সরকার থেকে বামপন্থী দল সমর্থন প্রত্যাহার করে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে আনা হয় অনাস্থা প্রস্তাব। এদিকে প্রধানমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নিলে স্পিকার নতুন সরকার গঠনের জন্য দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। ইউরো চ্যাম্পিয়নশিপে রাশিয়াকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। দুর্দান্ত জয়ে শেষ ষোলে উঠেছে ডেনিশরা। প্রথম 2 ম্যাচ হারে খাদের কিনারায় ছিল ডেনমার্ক, কিন্তু শেষ রাউন্ডে নিজেদের দারুণভাবে মেলে ধরল দলটি। উজ্জীবিত পারফরমেন্সে রাশিয়ার জালে রীতিমতো গোল উৎসব করেছে সিমন খেয়ার দল। গ্রুপের আরেক ম্যাচের ফল নিজেদের পক্ষে আসায় নকআউট পর্বে উঠল ডেনমার্ক। এদিকে ফিনল্যান্ডের স্বপ্ন ভেঙে আসরে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বেলজিয়াম। রক্ষণাত্মক ফুটবলে রেড ডেভিলদের অনেকটা সময় আটকে রাখলেও শেষ রক্ষা হয়নি তাদের। 74 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। আর শেষ দিকে ব্যবধান বাড়ান রোমেলু লুকাকু। টানা 3 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে পা রাখল রবের্তো মার্তিনেসের দল। ইউরো চ্যাম্পিয়নশিপে টানা 3 জয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে নেদারল্যান্ডস। সোমবার শেষ ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে 3-0 গোলে হারিয়েছে তারা। অন্যদিকে ইউক্রেনকে 1-0 ব্যবধানে হারিয়ে সি গ্রুপ থেকে নকআউট পর্বে অস্ট্রিয়া। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে মেসিডোনিয়ার বিপক্ষে প্রত্যাশা মতো দাপট দেখিয়েছে নেদারল্যান্ডস। প্রথম সাফল্য আসে ম্যাচের 24 মিনিটকে। দলকে এগিয়ে নেন মেমফিস ডিপাই। বার্সায় নাম লেখানোর পর প্রথম ম্যাচে জ্বলে উঠলেন ডাচ তারকা ফরওয়ার্ড। বিরতি থেকে ফিরে দ্রুতই 2 গোল দিয়েছে ডাচরা। 7 মিনিটের ব্যবধানে জোড়া পূর্ণ করেছেন জর্জিনিও ফাইনালডাম। 2 গোলেই অ্যাসিস্ট ডিপাইয়ের।
ভারত পাকিস্তানও চায় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে। প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও আশাবাদী বিসিবি। এ মাসের মধ্যে আইসিসির কাছে আবেদন জানানোর সব প্রক্রিয়া এগিয়ে রাখার কথা বলছেন জালাল ইউনুস। এদিকে শঙ্কা কাটিয়ে নির্ধারিত সূচিতে হবে জিম্বাবুয়ে সফর। ডিপিএল টি20 খেলে টেস্টের চ্যালেঞ্জ মানিয়ে নিতে সমস্যা হবে না, বিশ্বাস বোর্ড পরিচালকের। নিজেরা ইন্ডিভিজুয়ালি আমরা বিট করব, আমরা চাবো। আর ওয়ার্ল্ড কাপ, মেন্স ওয়ার্ল্ড কাপ এবং টি20 এই দুটো আমরা করব, একা পারবো না, আমরা জয়েন্টলি করব। টি20 অথবা ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন আপাতত সম্ভব নয় ভেন্যু সংকটে। বিসিবির নজর চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে বড় প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত পাকিস্তান। কূটনৈতিক শক্তি অবকাঠামোতে ঢের এগিয়ে ভারত, পিছিয়ে আছে পাকিস্তান। তাদের চোখ তাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে। কে কি করছে তা নিয়ে ভাবছেন না কর্তারা। প্রক্রিয়া ঠিক রেখে এই মাসেই কাগজে কলমে আবেদন সেরে ফেলবে বিসিবি। তো আমরা টেন্ডার হিসাবে আমরা দিচ্ছি, এখানে অনেক দেশই ইন্টারেস্টেড থাকবে ডেফিনেটলি। কাকে কে কোনটা পাবে, কাদের ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং অথবা ক্রিকেট প্যাশন কোন দেশে আছে, এটাও একটা বড় কথা। দর্শকেরও ব্যাপার আছে এখানে। তো এগুলা কিছু এই সমস্ত কিছু যেগুলো ক্রাইটেরিয়া আছে আমরা মিট করতে পারি কিছু। কার্যালয়ে যেমন ব্যস্ত বিসিবি কর্তারা, তার চেয়ে মাঠের ব্যস্ততা বেশি ক্রিকেটারদের। ডিপিএল এর সুপার লিগ পর্ব শেষ হতে না হতেই জাতীয় তারকারা যাবেন জিম্বাবুয়েতে। সংকট কেটে গেছে, জিম্বাবুয়ে সরকার খেলা শুরুর অনুমতি দিয়েছে। 29 জুন দেশ ছাড়বে টাইগাররা। একমাত্র টেস্ট শুরু 7 জুলাই। তো এখন যে ফরম্যাটে খেলছে সেটা হচ্ছে টি20 ফরম্যাট থেকে ওইখানে গিয়ে আমরা হয়তো টেস্ট খেলবো, যেহেতু এখানে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। টি20 হয়তো এখানে গিয়ে 2-1 দিন প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক যারা মোস্ট অফ দ্য প্লেয়ার হচ্ছে প্রফেশনাল, তারা একটা খেলার থেকে একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে ফিরতে তাদের আই ডোন্ট থিঙ্ক সো খুব একটা সমস্যা হবে। দল চূড়ান্ত করে রেখেছেন নির্বাচকেরা। 3 ফরম্যাটের দল একসাথে নাকি 2 বারে যাবে তা নির্ভর করছিল জিম্বাবুয়ের করোনা পরিস্থিতি আর সুবিধামতো ফ্লাইট পাওয়ার উপর। সেই সমস্যার সমাধান হয়েছে। প্রথমে যাবে টেস্ট দল, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যাবে ওয়ানডে ও টি20 দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছে সুপার লিগের খেলা, সেদিকেই আগ্রহ বেশি। কিন্তু রেলিগেশন লিগে সোমবার হয়েছে দারুণ এক ম্যাচ, যেখানে 48 বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্পটলাইটে হাসানুজ্জামান। তবে এমন ইনিংসের পরও হেরেছে তার দল পার্টেক স্পোর্টিং। আসর সর্বোচ্চ 199 করে ওল্ড ডিওএইচ ম্যাচ জিতেছে 23 রানে। বিকেএসপিতে আরও এক সেঞ্চুরি, এবার রেলিগেশন লিগে। স্পটলাইটে পার্টেক্স ক্যাপ্টেন হাসানুজ্জামান। ম্যাজিক ফিগারে পৌঁছে উদযাপনটাও সারলেন নিজের মতো করে। 48 বলে পৌঁছেছেন 3 অঙ্কে। টি20তে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, তাতে পেছনে পড়েছেন তামিম ইকবাল। সেখান থেকে দলের রাউন্ডটাকে নিয়ে গত বছর বঙ্গবন্ধু টি20 টুর্নামেন্টে 42 বলের সেঞ্চুরিতে রেকর্ড পারভেজ ইমনের। আর বিপিএল ফাইনালে 50 বল লেগেছিল তামিমের। ডিপিএল টি20-র 11 নম্বর রাউন্ডে আসে প্রথম সেঞ্চুরি মিজানুরের কল্যাণে। তাকে টপকে সর্বোচ্চ ইনিংসের মালিক এখন হাসানুজ্জামান। 7 ছক্কার সাথে 11 চারে সাজানো তার 105 রানের ইনিংস। প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস এদিন 199 রান তুলেছে, যা এই লিগের সর্বোচ্চ। ওদের রাকিন আহমেদ অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন, 58 বলে নট আউট 92 করে। 200 রানের টার্গেটে 176-এ আটকে গেছে পার্টেক স্পোর্টিং। দুর্দান্ত সেঞ্চুরির পরও তাই পরাজিত দলে হাসানুজ্জামান। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্চারিতে অলিম্পিক কোটা পাওয়ার আশা শেষ হওয়ার দিনে হঠাৎ সুখবর বাংলাদেশের জন্য। বিশেষ বিবেচনায় সরাসরি টোকিও অলিম্পিকে অংশ নেবেন দিয়া সিদ্দিকী, সে বিষয়ে আশ্বস্ত করেছে আর্চারি নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ট্রাইপার্টাইট কমিশনের আমন্ত্রণমূলক কোটায় সুযোগ পেয়েছেন দিয়া। প্যারিসে অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশন এবং আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 3 রিকার্ভ পুরুষ ও নারী দলগত বিভাগ থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। সোমবার ছিল নারী রিকার্ভ ইভেন্ট। সেখানে মনিরা বিউটির ব্যর্থতার পর দারুণ লড়াই করে কোয়ার্টার ফাইনালে হেরেছেন দিয়া সিদ্দিকী। স্লোভেনিয়ার উমের আনার কাছে হেরেছেন টাই ব্রেকে। ওই হতাশার রেশ থাকতেই আসে সুখবর। ইনভাইটেশন প্লেসের মাধ্যমে সরাসরি অলিম্পিকে অংশ নিতে পারবেন দিয়া। আয়োজক কমিটি সেটা নিশ্চিত করেছে।
প্যারিসের সোমবারের খেলার ফলাফলের ভিত্তিতে বিশ্বের 4 জন আর্চারকে টোকিও গেমসের জন্য নির্বাচিত করেছে। এর আগে 2019-এর জুনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রিকার্ভ এককে ব্রোঞ্জ জিতে সরাসরি অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন রোমান সানা। ফলে টোকিও যাচ্ছেন লাল সবুজদের 2 আর্চার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে গবেষকেরা খুঁজে পেয়েছেন নতুন জাতের বুনো অর্কিড। জঙ্গলটিতে পাওয়া মোট 14 ধরনের অর্কিড তালিকাভুক্ত করেছেন তারা। এগুলো সংরক্ষণের জন্য বিশেষ পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন গবেষকেরা। ফুলের বিভিন্ন প্রজাতির মধ্যে বিশাল একটি অংশ জুড়ে আছে অর্কিড। এখন পর্যন্ত পাওয়া গেছে এর 28,000 প্রজাতি। এবার সাইবেরিয়ার জঙ্গলে নতুন ধরনের অর্কিডের সন্ধান পেলেন গবেষকেরা। নতুন প্রজাতির নাম দেওয়া হয়েছে সাইপ্রিপেডিয়ামস। দেখতে অনেকটা মেয়েদের জুতার মতো বলে একে লেডি স্লিপারও বলা হচ্ছে। এই হলুদ ফুলের গাছগুলো বনের মধ্যে যেন কিছু মূল্যবান পাথর। এছাড়া সাইবেরিয়াতেও এই জাতের অর্কিডগুলো এত বেশি পরিমাণে কোথাও দেখিনি। সাইবেরিয়াতে পাওয়া গেছে মোট 40 প্রজাতির অর্কিড। বিশাল একটি জায়গা জুড়ে ফুটে থাকায় বনটিকে অর্কিড ফোটার হটস্পট হিসেবে বিবেচনা করছেন গবেষকেরা। একটি অর্কিড ফুটতে দীর্ঘ সময় লাগে। অর্কিডের পাতা গজিয়ে ওঠার পর 3 থেকে 4 বছর কিংবা 5 বছর পর ফুল ফুটতে শুরু করে। এরপর প্রায় 10 বছর সময় লাগে ফুলে পরিপূর্ণ রূপ পেতে। অর্কিড তার দীর্ঘ জীবনচক্রে প্রায় 50 বছর সময় নেয়। গবেষকেরা জানিয়েছেন মূলত নাতিশীতোষ্ণ ও উপগ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় জন্মে এই অর্কিডগুলো। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনা সংক্রমণ রোধে 7 জেলায় 9 দিনের লকডাউন। ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। এখনও নিয়ন্ত্রণে আসেনি সীমান্তে অবাধ যাতায়াত। করোনার ভারতীয় ধরন ডেল্টার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা। হুইপ শামসুল হক, এমপি রতন শাওন সহ 6 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দুদকের আবেদনের পর আদালতের আদেশ। দুই বছরে ব্যাংক আমানত বেড়েছে 3,10,000 কোটি টাকারও বেশি। কম সুদ হারে বিপাকে সাধারণ মানুষ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।